ধর আমি এখানে তোদের আমি কি বললাম, যে তোকে বললাম যে আরবিসির কথা বলছি, তাই তো? ধর এরিথ্রোসাইটস, যখন আমি বলছি এরিথ্রোসাইটস, এরিথ্রোসাইটস এর ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে ফার্স্ট যে প্রসেসটা হচ্ছে, ধর সাপোজ এটা একটা বোন, সুন্দর ডগ বোনের টাইপের দেখতে বোন, এর বাইরের দিকটা আমরা যদি দেখি, এই ওপরের অংশে তো যেমন আছে কার্টিলেজ, এখানে কার্টিলেজ থাকে, ছোটবেলায় পড়েছিস তো, রাইট? এই বাইরের অংশতে একদিকটায় কি থাকে, হার্ড বোন থাকে, একদিকে থাকে স্পঞ্জি বোন, এটাকে স্পঞ্জি লেয়ার বলে বা স্পঞ্জি হায়ালিন, রাইট? স্পঞ্জি হায়ালিন হচ্ছে বোনের মধ্যে দেখবি কতগুলো, যদি ভেঙে বোনটাকে, মুরগির বোনটাকে কয়েকদিন রেখে দিস, ওর মধ্যে দেখবি ছোট 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 ফুটো ফুটো পার্ট থাকে, ওগুলো হচ্ছে স্পঞ্জি হায়ালিন। মাঝখানে কতগুলো সেলস থাকে, যেগুলো বোনের সেল হয়, বোনের যে সেলগুলো হয় তাকে আমরা কি বলি, অস্টিওসাইটস। অস্টিওসাইটস, তো দিস আর নান অফ আওয়ার কনসার্ন। আমাদের কনসার্ন কি, এর ভেতরে একটা সফট এপিথেলিয়াল লেয়ার থাকে বা জার্মিনাল এপিথেলিয়াম বলে, এখানেও কিন্তু একটা জার্মিনাল এপিথেলিয়া থাকে, যেই জার্মিনাল এপিথেলিয়ামটা অ্যাকচুয়ালি বোন ম্যারোর পার্ট, দিস ইজ অ্যাকচুয়ালি বোন ম্যারোর পার্ট, ঠিক আছে? এই বোন ম্যারোর এপিথেলিয়ামটাকে যদি আমরা আঁকি, তাহলে কি দেখবো জানিস, এই এপিথেলিয়াল পার্ট তো, এপিথেলিয়াল সেলস গুলো এখান থেকে গ্রো করতে শুরু করবে, and they will start to produce প্রাইমারি এরিথ্রোসাইটস। এখান থেকে এটা যেটা তৈরি করবে সেটাকে বলবো প্রাইমারি এরিথ্রোসাইটস। এই প্রাইমারি এরিথ্রোসাইটসটা একসময় বড় হতে হতে একসময় পুরোপুরি ডিট্যাচ হয়ে যাবে, তখন একে আমরা বলবো ম্যাচিওর এরিথ্রোসাইটস। এইবার একটা কোশ্চেন আছে, স্যার এরিথ্রোসাইটসে তো কখনোই নিউক্লিয়াস থাকে না, তাহলে তুমি কেন নিউক্লিয়াস আঁকলে? এরিথ্রোসাইটসে নিউক্লিয়াস থাকে from first 0 to 7 days, এরিথ্রোসাইটস এর মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। on the first from first to মানে to 7th day nucleus is present in RBC, and afterwards তারপরে কি হয়, নিউক্লিয়াস গুলো নষ্ট হয়ে যায়, মানে from 8th day নিউক্লিয়াস ডিজেনারেটস, নিউক্লিয়াসটা আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যায়। এই যে প্রসেসটা, একটা এপিথেলিয়াল সেল, জার্মিনাল এপিথেলিয়াল সেল, এই লেয়ার, এই এপিথেলিয়াম থেকে, এটা বোন ম্যারোর এপিথেলিয়াম যেটা এইখানে দেখছি, লাল মতো খাস না ভেতর দিকটা, বা আমরা ইয়ে করি না, পাঠার মাংস হলে চুষে খেয়ে নিই, সেই পার্টটা, সেই পার্টটার মধ্যে এরকম এপিথেলিয়াম থাকে, এবং এখান থেকে কতগুলো সেল জেনারেট করতে শুরু করে ডিভাইড করে, সেই কন্ডিশনটাকে আমরা বলবো প্রাইমারি এরিথ্রোসাইট। যখন ওটা ম্যাচিওর হয়ে পুরোপুরি ডিট্যাচ হয়ে গেল, তখন তাকে বলবো ম্যাচিওর এরিথ্রোসাইটস বা সেকেন্ডারি, এটা আরেকটা নাম হতে পারে সেকেন্ডারি এরিথ্রোসাইটস, ঠিক আছে? এইবার প্রথম অবস্থাতে নিউক্লিয়াস কিন্তু এর মধ্যে প্রেজেন্ট থাকে, নিউক্লিয়াস রিমেইন প্রেজেন্ট from 0 to 7th day, but on the 8th day nucleus starts to degenerate, নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছিস কি বললাম? এই যে প্রসেসটা, যেখানে এরিথ্রোসাইটস গুলো তৈরি হলো আস্তে আস্তে, বা আরবিসি গুলো তৈরি হলো, এই টোটাল প্রসেসটাকে আমরা একসাথে বলবো এরিথ্রোপয়েসিস। দিস টোটাল প্রসেস ইজ নোন অ্যাজ এরিথ্রোপয়েসিস। ক্লিয়ার এতদূর? বুঝতে পেরেছিস? হ্যাঁ,
ক্লিয়ার তো? একটুখানি লিখে নে ফটাফট, ফটাফট বানাও। এবার যদি আমরা এরিথ্রোসাইটকে দেখি, এরিথ্রোসাইটকে বাংলায় কি বলে জানিস? লোহিত রক্তকণিকা। লোহিত মিন্স লাল, রেড ব্লাড সেল, তাই তো? প্রথমে যখন এরিথ্রোপয়েসিসটা হয়, এরিথ্রোপয়েসিস ডেভেলপমেন্টের সময়, এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ মনে রাখবো, ঠিক আছে? এরিথ্রোপয়েসিসের কতগুলো স্টেপস আছে। কি ধরনের স্টেপ? একদম প্রথমে যখন আমি বলছিলাম যে প্রাইমারি এরিথ্রোসাইটস গুলো যখন তৈরি হয়, সাপোজ দিস ইজ দ্য এপিথেলিয়াম, দিস ইজ এপিথেলিয়াম। এপিথেলিয়াম থেকে একদম প্রথম দিকে যে সেলগুলো তৈরি হয়, সেই এপিথেলিয়াল সেলগুলোর মধ্যে একদম প্রথম দিকে জাস্ট তখন নিউক্লিয়াসটা অ্যাপিয়ার করা শুরু করে, ঠিক আছে? এই ধরনের সেলকে, যেটা অনেকটা ব্লাড সেলের মতো দেখতে হয় বাট ইটস নট অ্যাকচুয়ালি আ ব্লাড সেল, এটাকে আমরা তখন বলি হিমোব্লাস্টোসাইট। দিস ইজ অলসো নোন অ্যাজ হিমোব্লাস্টোসাইট, রাইট? হিমোব্লাস্টোসাইট থেকে যখন এর ডেভেলপমেন্টে ধীরে ধীরে আস্তে 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 ওর কি হয়, সেল মেমব্রেনটা ম্যাচিওর করে যায় এন্ড ভেতরের নিউক্লিয়াসটা আস্তে আস্তে ম্যাচিওর হয়, তখন তাকে আমরা যেগুলো বলি সেটা হলো প্রো এরিথ্রোসাইট। প্রো এরিথ্রোসাইট তার মানে এখানে কি কমপ্লিটেড সাইটোপ্লাজমিক, কমপ্লিটেড সাইটোপ্লাজমিক মেমব্রেন and nucleus, and nucleus। এই প্রথম অবস্থাতে নিউক্লিয়াসটা কি করে, ফার্স্ট যে 0 to 7 ডেজ বলছি, এই 7 ডেজের মধ্যে ওর যা প্রোটিন রিকোয়ারমেন্ট আছে এই নিউক্লিয়াসটা কমপ্লিট করে দেয়। তো প্রো এরিথ্রোসাইটসটা 0 থেকে 7 ডেজের মধ্যে দেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, কমপ্লিট করে 120 ডেজের পুরোপুরি লাইফ স্প্যান কমপ্লিট হয়। ফার্স্ট 0 থেকে 7 তার মধ্যেই যা প্রোটিন সিনথেসিস হওয়ার এর মধ্যে হয়ে যায়, রাইট? বুঝতে পারছিস কি বলতে চাইছি? এবার ওইটাকে বাদ বাকি যে দিনগুলো বেঁচে থাকলো 113 ডেজ, সেই 13 ডেজ 113 ডেজ ধরে ওই এনজাইমস গুলোকে ও বারবার করে ইউজ করতে থাকে, ক্লিয়ার? মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য ওটাকে ক্লিয়ার করতে, মানে ইউজ করতে থাকে পর 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 পর। নেক্সট যেটা থাকে 3 নম্বর স্টেজে, সেটা হলো কি, তাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি। তখন সেলটা একটু ইলংগেট হয়, নিউক্লিয়াসটা একটু ইলংগেট হয়, ডিজেনারেশন স্টার্টস হয়। নিউক্লিয়াস ডিজেনারেশন স্টার্টস ফ্রম দিস স্টেজ, ঠিক আছে? সেলটা একটু ইলংগেট হয়, ইলংগেট হয়ে গিয়ে বাইকনকেভ শেপটা নেওয়ার চেষ্টা করে। এই ধরনের স্টেজকে আমরা বলি প্রাইমারি নর্মোসাইটস, মানে নরমালিটির দিকে ও আস্তে আস্তে যাচ্ছে। These are known as primary normocytes. Then এরপরে সেলটা আরো একটু ইলংগেট হয়, নিউক্লিয়াসটা প্রায় কমপ্লিটলি ডিজেনারেট হয়ে যায়। একে আমরা বলি ইন্টারমিডিয়ারি নর্মোসাইটস, ইন্টারমিডিয়ারি নর্মোসাইটস। সেখান থেকে the next step of the erythropoiesis is producing a complete RBC, এটাকে আমরা কমপ্লিটলি RBC বলি, আর আরেকটার নাম হলো নর্মোব্লাস্ট। একে আমরা তখন বলে দিই নর্মোব্লাস্ট। বুঝতে পেরেছিস কি হলো? এই নর্মোব্লাস্ট গুলো এমন একটা কন্টেন্ট দিয়ে তৈরি হয় যেই কন্টেন্টের মধ্যে হিমোগ্লোবিন থাকে। এই নর্মোব্লাস্টে পৌঁছানোর পরে these RBCs will be able to bind the oxygen,
তার আগে স্টেপস গুলো কিন্তু ও নয়। মাথায় থাকবে কি বললাম? প্রথমে এপিথেলিয়াম থেকে ও কি করলো, হিমোপ্লাস্টোসাইট তৈরি করলো। হিমোপ্লাস্টোসাইট তৈরি করার পর সেখান থেকে ও হালকা একটু কমপ্লিশন নিয়ে ও প্রাইমারি নর্মোসাইটস তৈরি করার চেষ্টা করলো। যখন প্রাইমারি নর্মোসাইটস তৈরি হলো, সেটা আরো ফার্দার ইলংগেট করে ইন্টারমিডিয়ারি নর্মোসাইট তৈরি করলো। ইন্টারমিডিয়ারি নর্মোসাইট, সেখান থেকে নর্মোব্লাস্ট তৈরি হলো। যেই সময়টাতে হিমোগ্লোবিন কমপ্লিটলি তৈরি হয়ে যায় and it's being able to bind the oxygen. ক্লিয়ার? এতদূর মাথায় ঢুকেছে? ওকে, একটু লিখে ফেলো ফটাফট। যে স্ট্রাকচার অফ আরবিসি যখন বলবো, প্রথমে যদি আমি স্ট্রাকচার অফ আরবিসি আমাকে বলা হয়, নরমালি যদি দেখি আমরা এরকম টাইপের একটা সেল পাচ্ছি। এটাকে যদি সাইড থেকে দেখা হয় তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম টাইপের, রাইট? যখন প্রাইমারি কন্ডিশনে থাকে, যখন ও নর্মোসাইটস হিসাবে তৈরি হয়নি, হিমোব্লাস্টোসাইট কন্ডিশনে রয়েছে, তখন হিমোব্লাস্টোসাইটের ক্ষেত্রে তখন নিউক্লিয়াস গুলো প্রেজেন্ট থাকে। তখন কিন্তু সেলটার শেপটা এরকম হয় না। তখন যেটা থাকে, নিউক্লিয়াসের চারিদিকে যেমন সাইকেলের স্পোক থাকে না, স্ট্রাকচারটাকে সেল, প্রত্যেকটা সেল স্ট্রাকচার ধরে রাখার জন্য এরকম কতগুলো পার্ট থাকে, যেগুলোকে বলা হয় মাইক্রোটিউবিউলস। এই মাইক্রোটিউবিউলস গুলো and microfilaments, এরা কতগুলো প্রোটিন দিয়ে তৈরি হয় যাতে শেপটা আটকে থাকে। দেখবি সাইকেলের স্পোকের শেপটাকে আটকে রাখার জন্য এরকম টাইপের একটা মাইক্রোটিউবিউলস এর স্ট্রাকচার তৈরি হয়, রাইট? সাইকেলের স্পোককে আটকে, স্পোক যেটা থাকে রিংটাকে ধরে রাখার জন্য এরকম একটা থাকে না, স্পোকস থাকে না, তাই তো? তো সেই রকম ভাবে নিউক্লিয়াসের চারিদিকে এরকম কতগুলো স্পোক থাকে, যে সরি নিউক্লিয়াসের চারিদিকে থাকে। এই স্পোকস গুলো হচ্ছে অ্যাকচুয়ালি these are the microtubular structure and microfilaments. এরা টিউবিউলিন বলে একটা প্রোটিন দিয়ে তৈরি হয়। these are made up of tubulin proteins. আফটার 0 to 7 ডে, এটা 0 to 7th ডে পর্যন্ত থাকবে, and after that one যখন এটা ডিজেনারেট করে যাবে, মাইক্রোটিউবিউলস গুলো নিজেদের এরকম সেন্টার থেকে ঘুরিয়ে নিয়ে এরকম ফর্মে অ্যারেঞ্জ করবে, ক্রিস ক্রস মাইক্রোফিলামেন্ট অ্যারেঞ্জমেন্ট। মানে এরা মাঝখান থেকে সরে গিয়ে তখন এরকম ভাবে ঘুরে চেঞ্জ হয়ে যাবে। একে তখন বলবো ক্রিস ক্রস মাইক্রোফিলামেন্টস। তাহলে যদি মাঝখানের শেপটাই চলে যায় তাহলে কি হবে, দুদিক থেকে দিয়ে আস্তে আস্তে মাইক্রোফিলামেন্টের অ্যারেঞ্জমেন্ট গুলো যদি এরকম হয়ে যায়, ক্রিস ক্রস করে যায়, তাহলে এর শেপটা কি হবে, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, মাঝখানটা বসে যাবে, দু সাইডটা বেড়ে যাবে, রাইট? তাহলে সেখানে মাইক্রোফিলামেন্টস তখন এরকম হয়ে যায়, যার জন্য যখন সাইড থেকে দেখা হয় এইটা যখন ম্যাচিউরিটি পায়, একটা সময় যখন এখানে মাইক্রোফিলামেন্টস এর অ্যারেঞ্জমেন্ট আরো বেশি পরিমাণে হয়ে যায়, দেন আরবিসি শেপটা আস্তে আস্তে এরকম হয়ে যায়, সাইড থেকে পুরোপুরি কমপ্লিট আরবিসি দেখতে এরকম হয়। বুঝতে পেরেছিস কি বললাম? প্রথমে মাইক্রোফিলামেন্টস গুলো থাকে, মাইক্রোফিলামেন্টস গুলো যখন নিউক্লিয়াসটা ডিস্ট্রয় হয়ে যায় তখন তো মাঝখানে ধরে রাখার মতো আর কিছু নেই, there is nothing in the middle. দেন সেখান থেকে কি হয়, মাইক্রোফিলামেন্টস গুলো আবার আরো ফার্দার ক্রিস ক্রস অ্যারেঞ্জ করে মাঝখানের অংশটাতে বেশি পরিমাণ চলে আসে, and it gives a shape of biconcave disc. ঠিক আছে, লিখে ভালো। তাহলে এটা হলো কমপ্লিটেড আরবিসি। এই রকম শেপ নিয়ে ও চলতে থাকে আপ টু 128 ডেজ।
তাহলে ফ্যাক্টস কি কি জানলাম এটা সম্বন্ধে, আরবিসি সম্বন্ধে, যে 0 থেকে 7 ডে পর্যন্ত তার নিউক্লিয়াস থাকবে। নেক্সট 2 নম্বর হচ্ছে বাদবাকি দিনগুলো নিউক্লিয়াস থাকবে না। এই 0 থেকে 7 ডে অবধি যে প্রোটিনস গুলো অ্যাকিউমুলেট করবে, those enzymes will help it to maintain till 120 day, 28 day. নেক্সট 2 নম্বর ফ্যাক্ট কি, আরবিসি জেনারেলি যেটা করে সেটা হচ্ছে এর মধ্যে থাকে হিমোগ্লোবিন বলে একটা প্রোটিন থাকে। এই হিমোগ্লোবিন প্রোটিনটা কত পরিমাণে থাকে, 12 to 16 গ্রাম per 100 ml। যখন হিমোগ্লোবিন দেখি, হিমোগ্লোবিনের মধ্যে একটা প্রোটিন থাকে that is known as heme protein which is able to bind the oxygen, right? এইবার নেক্সট আরেকটা কি দাঁড়ালো, আরবিসি যেটা due to the presence of hemoglobin it gets its red color, হয়ে গেল শেষ। সো এইগুলো হচ্ছে আরবিসির ফ্যাক্ট। আরবিসি তৈরি হয় হচ্ছে এরিথ্রোপয়েসিস দিয়ে। কোথা থেকে তৈরি হয়, বোন ম্যারো থেকে। দেখ প্রত্যেকটা আমরা ওখানে পয়েন্ট ওয়াইজ লিখে এসেছি, রাইট? প্রত্যেকটাই লেখা আছে, ঠিক আছে? সো এই স্ট্রাকচারটা একবার এঁকে নাও, তাহলে আরবিসি মোটামুটি পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে একটু হিম প্রোটিনটা সম্বন্ধে বলবো। আমরা বললাম যে হিমোগ্লোবিনের কথা বলছি। আরবিসি বেসিক্যালি কি, অক্সিজেন ক্যারিয়ার, তো অক্সিজেন O2 and CO2 ক্যারিয়ার, তাই তো? এটাকে আমরা আরবিসি বলি। এবার কোথায় হয়, কিভাবে বাইন্ড করে আরবিসি? যদি আমরা এই ওয়ালগুলো নিই না, বাইকনকেভ তো এই ওয়ালটা দেখি, তাহলে ওয়ালের মধ্যে আরবিসির ওয়ালটাকে কাটলে অনেকটা আমরা সেই আগের সেল মেমব্রেনের মধ্যে মতো কন্টেন্ট পাবো। এরকম দেখতে কতগুলো কন্টেন্ট পাবো, তাই তো? মাথায় রাখবো একটা জিনিস বায়োলজি পড়তে গিয়ে, যে যতগুলো মেমব্রেন আছে না সবকটা কিন্তু পিএলপি দিয়েই তৈরি হয়, প্রোটিন লিপিড প্রোটিন দিয়েই তৈরি হয়, তাই তো? পিএলপি দিয়ে যখন তৈরি আছে, এর মধ্যে কতগুলো ইন্টিগ্রাল প্রোটিন থাকে। ইন কেস অফ আরবিসি কতগুলো ইন্টিগ্রাল প্রোটিন থাকে। এই ইন্টিগ্রাল প্রোটিন গুলোকে, এই ধরনের যে ইন্টিগ্রাল প্রোটিন হয়, এই ইন্টিগ্রাল প্রোটিন গুলোকে আমরা জেনারেলি বলি হচ্ছে হিমোগ্লোবিন, রাইট? এই ইন্টিগ্রাল প্রোটিন গুলো অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন। এইবার এই হিমোগ্লোবিনটাকে যদি স্ট্রাকচারালি আমরা দেখতে চাই তাহলে কেমন হয়, এর ক্ষেত্রে এরকম একটা আয়রনের একটা প্লেট থাকে। এটা বেসিক্যালি কি হয়, একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড বলে, এদের বলে অর্গানোমেটালিক কম্পাউন্ড, ঠিক আছে? এই অর্গানোমেটালিক কম্পাউন্ড কেন বলা হয়, এর মধ্যে মাঝখানে একটা কি থাকে, এটাকে বলে মেটাল কোর। মেটাল কোর, এই মেটাল কোরেই আয়রন থাকে, তার জন্য হিমোগ্লোবিন লাল, ঠিক আছে? মেটাল কোরটা এরকম হয়। দেন ওর চারিদিকে এরকম ধরনের কতগুলো পলিপেপটাইড ডোমেন থাকে। ওর চারিদিকে এরকম ধরনের কতগুলো পলিপেপটাইড ডোমেন থাকে। These are polypeptide domains or proteins, যেই প্রোটিনগুলোকে আমরা বলছি গ্লোবিন, ঠিক আছে? প্রোটিন আর পলিপেপটাইড ডোমেন। এই পলিপেপটাইড ডোমেনগুলো যখন আমরা দেখি, পলিপেপটাইড ডোমেনগুলো বাদ দিয়ে ধর আয়রন রয়েছে, আয়রনের কি হয়, ভ্যালেন্সি কত হয়, 2 হতে পারে, 3 হতে পারে, রাইট? এই পলিপেপটাইড ডোমেনগুলো এর সঙ্গে না, অর্গানিক এই স্ট্রাকচারটার সঙ্গে ওরা কি করে, কতগুলো কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে। মনে আছে ক্লাস 10 এ কোঅর্ডিনেট বন্ড পড়েছিলি? ক্লাস 10 এ কোঅর্ডিনেট বন্ড পড়েছিলাম তো, অ্যামোনিয়ার ক্ষেত্রে, ওয়াটারের ক্ষেত্রে, অ্যামোনিয়াম আয়ন এন্ড ওয়াটার কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে। আর এই দুটো, যেহেতু এখানে দুটো ভ্যালেন্সি ওর ওপেন আছে, সেই দুটোর সঙ্গে ও কি করে, অক্সিজেনকে বাইন্ড করে নেয়। তার ফলে স্ট্রাকচারটা এরকম দেখতে হয়। এই স্ট্রাকচারটাই অ্যাকচুয়ালি, এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা বলি অক্সি হিমোগ্লোবিন। বুঝতে পেরেছিস কি বলছি?
this structure is known as oxyhemoglobin. যখন ফর্মুলেশনে লিখবো Hb plus O2 লিখবো HbO2, একে আমরা বলবো অক্সিহিমোগ্লোবিন। যখন এই দুটো পয়েন্টে অক্সিজেনের বদলে কার্বন ডাই অক্সাইড থাকবে, এখানে হিম প্রোটিনটা রয়েছে, এই বাইন্ডিং সাইটগুলোর মধ্যে এই প্রোটিনের বদলে যখন CO2 থাকবে তখন একে আমরা বলবো কার্বক্সিহিমোগ্লোবিন। বেসিক্যালি কেমন দেখতে হয়? Hb plus CO2। তাহলে এখানে কি হলো? HbCO2, একে আমরা বলবো কার্বক্সিহিমোগ্লোবিন। এবার ক্লিয়ার হয়েছে কাকে বলে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্টেবল কম্পাউন্ড। কিছুক্ষণ তো স্টেবল থাকেই, যতক্ষণ না পর্যন্ত ওদের pH এর ডিফারেন্স হয় এন্ড এক্সট্রাসেলুলার প্রেসার ইনক্রিজ করে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওরা এরকমই ভাবে বিহেভ করতে থাকে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ওরা স্টেবলই থাকে। ওকে, আনস্টেবল বলতে কেমিস্ট্রিতে যেটা বোঝায় মাথায় রাখবি, আনস্টেবল হয় ইন্টারমিডিয়ারি কমপ্লেক্স, যেটা চট করে ভেঙে যায়। যদি চট করে ভেঙে যেত এই স্ট্রাকচারটা, তাহলে কি তুই শ্বাস নিতে পারতি? অক্সিজেনটা তোর মধ্যে পৌঁছাতো না তো? তাহলে ঠিক আছে, অবশ্যই স্টেবল। These are dependent on, their breakage is dependent on the pH factor, pH and other blood plasma factors, ঠিক আছে? এইবার যখন কার্বক্সিহিমোগ্লোবিন থাকে না, মাথায় রাখবো কার্বক্সিহিমোগ্লোবিনের ক্ষেত্রে এই যে CO2 টা আছে, CO2 টা বেসিক্যালি আমি এখানে অর্গানোমেটালিক কম্পাউন্ডের একটা মুছে দিই। তার কার্বন একটা এরকম কন্ডিশনে থাকে আর একটা O- এরকম কন্ডিশনে থাকে, এটাও তাই হয়ে যায়, একদিকে নেগেটিভ একদিকে এরকম। অর্গানিক কেমিস্ট্রি কিছুটা পড়েছিস নিশ্চয়ই, আশা করি। অর্গানিক কেমিস্ট্রি আমাদের 11 এ স্টার্ট হয়েছে। যাই হোক, তো এখানে 6টা লোন পেয়ার থাকে। লোন পেয়ার কাকে বলে জানিস তো? লোন পেয়ার বেস পেয়ার, মানে কোন কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, ইয়েস, এটা হচ্ছে তাহলে কার্বক্সিহিমোগ্লোবিনের স্ট্রাকচার, ঠিক আছে? ক্লিয়ার এতদূর? একটুখানি বানিয়ে ফেল ফটাফট। যখন আরবিসি কে একটা টেস্ট টিউবের মধ্যে দিয়ে, ইনসাইড এ টেস্ট টিউব, যখন তাকে টেস্ট করার জন্য নেওয়া হয় ব্লাডটাকে, এবার ওকে কি করা হয়? কোয়াগুলেশন করানো হয়, ঠিক আছে? আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে রুলো ফর্মেশন, এটার উচ্চারণটা হচ্ছে রুলো, ঠিক আছে? আরবিসি কে যখন একটা টেস্ট টিউবের মধ্যে ব্লাডটাকে নিয়ে আমরা তার মধ্যে কোয়াগুলেশন করানোর চেষ্টা করি না, যখন এটা কোয়াগুলেশন হয় তখন আরবিসি গুলো একটার সঙ্গে আরেকটার কয়েন স্ট্যাকের মতো পর আটকে যায়। এই ফর্মেশনটাকে আমরা বলি রুলো ফর্মেশন, বুঝেছিস? কখন হয়? যখন আরবিসিটা নিজেরা পর নিজেদের এরকম ভাবে অ্যারেঞ্জ করে একসঙ্গে ক্লট করে এই নিচে পড়ে যায়। যেখান থেকে যেমন ধরুন হিমোগ্লোবিন এক্সট্রাক্ট করব, হিমোগ্লোবিন চড়ায় না যখন অসুস্থ হয়ে যায় কেউ, ব্লাডে হিমোগ্লোবিন কমে গেলে হিমোগ্লোবিন চড়ায় না, সেই হিমোগ্লোবিন এক্সট্রাকশনের সময় রুলো ফর্মেশন দেখা যায়, ঠিক আছে? বুঝতে পেরেছিস? লিখে ফেল। দ্য নেক্সট ওয়ান হচ্ছে যেটা হলো আরবিসি তো তৈরি হলো, কাজকর্ম করলো, তার তো 128 দিন বাদে তার কি হবে, মানে 120 দিন বাদে তার কি হবে? সে তো মারা যাবে। তখন কি হয়? ধর when 120 days কমপ্লিট হয়ে গেল, সেই সময়টায় আরবিসির যে মাইক্রোটিউবিউলস গুলো আছে সেগুলো ডিজেনারেট করতে থাকে। আরবিসির মাইক্রোটিউবিউলস starts to degenerate। তাহলে এখানে এটা কি বলবো? ফেট অফ আরবিসি যদি বলি, তাহলে কি হয়? মাইক্রোটিউবিউলস গুলো ডিজেনারেট করতে থাকে, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়।
এইবার যে এই যে ধর এক সেকেন্ড, এই যে ধর আরবিসি গুলো ডিজেনারেট হলো, তাহলে তার তো প্রচুর পরিমাণে নানান রকমের জিনিস বেরোবে এখান থেকে। একটা হচ্ছে প্রোটিনস বেরোবে, 2 নম্বর হচ্ছে সেখান থেকে কিছু পরিমাণ ফ্যাটস, কিছু পরিমাণ ওয়েস্ট ম্যাটেরিয়াল, বিলিরুবিন বেরোবে, বিলিবার্ডিন বেরোবে, এরিথ্রিন বেরোবে, এগুলো তো বেরোবে। তার সঙ্গে টিউবিউলিনস বেরোবে ফর মাইক্রোটিউবিউলস। এগুলো তো নষ্ট হয়ে গেছে, এগুলোকে এবারে কে ক্লিন করবে আমাদের বডির মধ্যে? তখন দিজ আর টেকেন টু দা লিভার অ্যান্ড স্প্লিন। এদেরকে লিভার অর স্প্লিনে নিয়ে চলে যাওয়া হয়। যখন লিভার বা স্প্লিনে যায় তখন এরা আস্তে আস্তে কি করে, লিভার স্প্লিনেকে ব্লাডটাকে পিউরিফাই করে, পিউরিফাই করে দে সেন্ড ইট টু দা এক্সক্রিটরি কিডনি, তাই তো? তারপরে এরা কি করে, এক্সক্রিটরি ম্যাটেরিয়াল গুলোকে, এই এক্সক্রিটরি ম্যাটেরিয়াল হিসেবে বেরোয় সেটাকে এরা কি করে, কিডনিতে পাঠিয়ে দেয়। তাহলে কি হলো, পুরো যে ওয়েস্ট ম্যাটেরিয়ালটা আছে সেই ওয়েস্ট ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। যখন ক্লিয়ার হয়ে গেল তখন আবার ওই নতুন করে যে এরিথ্রোপয়েসিসের প্রসেস সেটাকে শুরু করতে পারে। এইবার এই যে নাম্বার অফ এরিথ্রোপয়েসিস গুলো বাড়বে, মানে নাম্বার অফ ধর এরিথ্রোপয়েসিস ইনক্রিজ করবে, ধর মানে এই নাম্বার অফ এরিথ্রোসাইটস ইনক্রিজ করবে। তাহলে এই যে এরিথ্রোপয়েসিসটাকে ইনডিউস করবে বা বেশি পরিমাণ তৈরি হওয়ার জন্য যে হরমোনগুলো লাগবে, সেই হরমোনকে আমরা বলবো এরিথ্রোপয়েটিন। ওকে, সেই হরমোনকে আমরা বলবো এরিথ্রোপয়েটিন। that induces the function, induces the production of RBC। তার মানে কোন হরমোনটা কাজ করে, দিস ইজ আ হরমোন। তাহলে কোন হরমোনটা কাজ করে এখানে, বেসিক্যালি এরিথ্রোপয়েটিনটা কাজ করে আরবিসি প্রোডাকশনটাকে ইনডিউস করার জন্য। ক্লিয়ার এতদূর? বুঝতে পেরেছিস? ওয়েস্ট ম্যাটেরিয়াল অফ আরবিসি সেটা এইভাবে হয়। এবার কিন্তু ম্যাটেরিয়াল গুলো কি কি, এই যে আরবিসিটা তো নষ্ট হলো, সেখানে তার ক্ষেত্রে কি কি ম্যাটেরিয়াল কি কি তৈরি হয়, সেই ম্যাটেরিয়াল গুলো তো আমাকে জানতে হবে। হিমোগ্লোবিন থেকে তাহলে কি বেরোয়, হিম প্রোটিন বেরোয়, রাইট? হিম প্রোটিন বেরোলো। এই হিম প্রোটিনটা বেসিক্যালি কি হয়, একটা পার্টিকুলার জায়গাতে গিয়ে স্টোর হয়ে যায়, ঠিক আছে? এই প্রোটিনগুলো যখন স্টোর হয়ে যায় তখন দুটো টাইপের জিনিস তৈরি হয়। হিম প্রোটিন থেকে কি তৈরি হয়, ফেরিটিন এন্ড হিমোসিডারিন, ঠিক আছে? দুটো আলাদা আলাদা প্রোটিন, মানে দুটো ডেরিভেটিভ আর কি হিম প্রোটিনের, বুঝেছিস? এন্ড তার সঙ্গে কিছু তৈরি হয়, কিছু অ্যামাইনো অ্যাসিডস তৈরি হয়। এইবার এই তিনটে জিনিস ফার্দার যখন কিডনিতে যায় তখন কি হয়, এরা জেনারেলি আবার কনভার্ট হয়ে যায়, দে গেট কনভার্টেড ইনটু, এক নম্বর হচ্ছে বিলিরুবিন, 2 নম্বর হচ্ছে বিলিবার্ডিন, 3 নম্বর হচ্ছে এই যে আমাদের টয়লেটে যেটা থাকে ইউরোবিলিন। ইউরোবিলিন, এই তিনটে ভাবে গিয়ে কি হয়, টয়লেটের সঙ্গে মিশে যায়। ইউরোবিলিন যেই মিশে গেল, এই তিনটে তখন কি হলো, আমাদের কোথা দিয়ে বেরোলো, টয়লেট এক্সক্রিটরি সিস্টেম হয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? এইবার দেখবে আমাদের পটির কালার হলুদ হয়ে যায় না, পটির কালার হলুদ হয়, তো পটির কালার হলুদ হয় তার কারণ এখান থেকে আরো একটা ডেরিভেটিভ বেরোয় এই পার্ট থেকে, যেটাকে বলে স্টারকোবিলিন। এই স্টারকোবিলিনটা
makes the stool color yellow, তার মানে এটা কি হয়, স্টারকোবিলিন যেটা থাকে সেই স্টারকোবিলিনটা স্টুল কালারটাকে ইয়েলো করে দেয়। তার মানে স্টারকোবিলিন বেসিক্যালি আমাদের ইজেশনের সময় বেরিয়ে যায়। পটি করার যে ব্যাপারটা তাকে তো আমরা ইজেশনই বলি। তাহলে এটা হচ্ছে টোটাল আরবিসির গল্প, ঠিক আছে? এরপরে ডব্লিউবিসি স্টার্ট করব। নেক্সট হচ্ছে কি ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেল। এই ডব্লিউবিসি এর ক্ষেত্রে আমরা যেটা দেখি এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্র্যানুলোসাইটস আর একটা হলো অ্যাগ্রানুলোসাইটস, তাই তো? গ্র্যানুলোসাইটস আর অ্যাগ্রানুলোসাইটস। এবার গ্র্যানুলোসাইটস কি দেখলেই বুঝতে পারবি যে ওর যে ব্লাড সেলস গুলো রয়েছে তার মধ্যে কিছু ছোট 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 ভলিউটিন গ্রেইনস এর মতো কিছু কিছু গ্রেইনস রয়েছে, ঠিক আছে? সেই ধরনের জিনিসকে আমরা বলবো গ্র্যানুলোসাইট। তো গ্র্যানুলোসাইটের ক্ষেত্রে তিনটে জিনিস হয়। একটা কি নিউট্রোফিল, নাম্বার 2 ইওসিনোফিল, এন্ড নাম্বার 3 হচ্ছে ব্যাসোফিল। এগুলো কি সেলের কম্পোনেন্ট? না, তিনটে টাইপের সেল হয়, তিনটে মানে টোটাল অ্যাকচুয়ালি ডব্লিউবিসি 5টা রকমের, টোটাল 5টা রকম থাকে। 5 রকমের মধ্যে গ্র্যানুলোসাইটস হচ্ছে 3 রকমের, যার মধ্যে সেলস গুলোর মধ্যে এরকম ছোট 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 গ্রেইনস থাকবে, তাকে বলবো গ্র্যানুলোসাইট। আর যার মধ্যে কোনো সেলে কোনো গ্রেইন থাকবে না, একদম নিট এন্ড ক্লিন হবে, শুধু একটা বড় সাইজের নিউক্লিয়াস থাকবে, তাকে বলবো অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট আবার দুটো টাইপের, আমি স্পেস রেখেছি তার কারণ ছবিটা এঁকে রাখলে একেবারে পুরোপুরি মনে থাকবে, ঠিক আছে? অ্যাগ্রানুলোসাইট দুটো টাইপের হয়, একটা হচ্ছে মনোসাইট যারা ডাইরেক্ট ফ্যাগোসাইটোসিসে হেল্প করে, মনোসাইট এরকম বড় সাইজের একটা নিউক্লিয়াস থাকে। আর নাম্বার 2 থাকে একটা লিম্ফোসাইট। লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা কিছুটা গোল হয়, এরকম গোল টাইপের দেখতে হয়, ঠিক আছে? আর নিউট্রোফিল যখন দেখি, নিউট্রোফিলের নিউক্লিয়াসটা যেটা হয়, নিউট্রোফিলের ক্ষেত্রে ট্রাইলোব নিউক্লিয়াস থাকে, তিনটে নিউক্লিয়াস লোব থাকে, এই রকম থাকে। আর বাইরে গ্র্যানিউলস এরকম ভাবে থাকে। ফাংশনস গুলো আমরা লিখছি পরে। নিউট্রোফিলের ক্ষেত্রে তিনটে থাকে, তার মানে একে কি বলবো, ট্রাইলোব নিউক্লিয়াস, ট্রাইলোব নিউক্লিয়াস। ইওসিনোফিল যখন দেখবো, ইওসিনোফিলের ক্ষেত্রে বাইলোব নিউক্লিয়াস হয়, এরকম টাইপের দেখতে হয়, একে বলে বাইলোব নিউক্লিয়াস, দুটো লোব আছে নিউক্লিয়াসে, ঠিক আছে? এই কোশ্চেন গুলো কিন্তু জিজ্ঞেস করে, হ্যাঁ, জয়েন্টেও জিজ্ঞেস করে যে ট্রাইলোব কোনটা, বাইলোব কোনটা, ঠিক আছে? আর যেটা ব্যাসোফিল থাকে সেটা অনলি ইলংগেটেড সিঙ্গেল নিউক্লিয়াস থাকে, এর কোনো তেমন লোব থাকে না, এটা হলো ব্যাসোফিল। ব্যাসোফিলের ক্ষেত্রে ইলংগেটেড সিলিন্ড্রিক্যাল নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা ইলংগেটেড সিলিন্ড্রিক্যাল। তার মানে কি হলো, বেসিক্যালি এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ছোট ছোট গ্রেইনস থাকে বলে এদের গ্র্যানুলোসাইটে রাখা হয়। অ্যাগ্রানুলোসাইটস এর ক্ষেত্রে কোনো গ্রেইনস নেই, তাই এদের এরকম ভাবে রাখা হয়, ঠিক আছে? এতদূর ক্লিয়ার? ফটাফট একটু এঁকে নেওয়া যায়, এঁকে নাও। এখানে কি সেল মেমব্রেন যেটা রয়েছে, that cell membrane will be made up of protein, lipid, protein। ডিএনএ যেটা রয়েছে, ডিএনএ টার মধ্যে হিস্টোন প্রোটিন, হিস্টোনস থাকবে, আর যেমন নিউক্লিক অ্যাসিডস থাকে সেরকম থাকবে। এতদূর ক্লিয়ার?
এইবার এই যে গ্রেন রয়েছে, these grains include some enzymes. এই গ্রেনস গুলো বেসিক্যালি কতগুলো এনজাইমস হয়। সেই এনজাইমস গুলো কি কি? ধর একটা হলো মাইলো পেরক্সিডেজ, নাম্বার 2 ডিফেন্সিন বলে একটা প্রোটিন থাকে, বা এর থেকে যে এনজাইমটা হয় সেটা হলো ডিফেন্সিনেজ। এটা কি করে? বেসিক্যালি ব্যাকটেরিয়াকে কিল করে, ঠিক আছে, ডাইরেক্টলি ব্যাকটেরিয়াকে কিল করে। 3 নম্বর যেগুলো থাকে, 3 নম্বরের ক্ষেত্রে ওখানে আরেকটা লিখে রাখ, ক্যাটায়নিক প্রোটিনস। ক্যাটায়নিক প্রোটিন এটা চার্জড পার্টিকেল গুলোকে বাইন্ড করতে হেল্প করে। 4 নম্বর যেটা থাকে তার মধ্যে লিখে রাখো, ওর মধ্যে লাইসোজাইম। লাইসোজাইম কি করে? যে কোনো সেলুলার কনস্টিটিউয়েন্টস বা এই ব্যাকটেরিয়ার যে কম্পোনেন্টস গুলো আছে সেইগুলোকে ব্রেক ডাউন করে। তাহলে ব্রেকস ডাউন আনইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো কি আমরা অ্যাকচুয়ালি কি জানলাম, এগুলো ইম্পর্টেন্স কি? সেল ডেবরি, ঠিক আছে। হ্যাঁ, কি বলছো? না না, এই কাজটুকুই করে। এই এই এনজাইমগুলো ছাড়াও আরেক ধরনের কনস্টিটিউয়েন্ট পাওয়া যায় যাকে বলে ল্যাক্টোফেরিন। এই ল্যাক্টোফেরিনটাও একটা প্রোটিন। অ্যাকচুয়ালি ল্যাক্টোফেরিন কি কাজ করে? ল্যাক্টোফেরিন binds vitamin B12 for a metabolic function. Lactoferrin binds vitamin B12 for a metabolic function. ঠিক আছে? বাইলোব স্ট্রাকচার, তাহলে দুটো লোব থাকবে, মাঝখানে কোনো লোব থাকবে না, ঠিক আছে। বাইলোব নিউক্লিয়াস হবে, it will be a bilobe nucleus. লিখে রাখো ইওসিনোফিল। আচ্ছা, এর ডায়ামিটারটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন করে 10 to 15 মাইক্রোমিটার, কোশ্চেন জিজ্ঞেস করে, এর আগেও এসেছে এটা, ঠিক আছে। ইওসিনোফিলের ক্ষেত্রে বাইলোব স্ট্রাকচার, ডায়ামিটার হলো 10 to 15 মাইক্রোমিটার। লিখে নাও। মাইক্রো কি রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, মাইক্রো। এর যে সাইটোপ্লাজম থাকে, এই সাইটোপ্লাজমের মধ্যে পিগমেন্ট থাকে একটা, যেটার জন্য একটু ইয়েলোইশ কালার হয়, এটা সেটার নাম হচ্ছে ইওসিন। ইওসিন পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য সাইটোপ্লাজম। লিখে বলো। নেক্সট লেখো, এর মধ্যে আদার প্রোটিনস এন্ড এনজাইমস কি কি আছে লেখো। এনজাইমস লেখো ইওসিনোফিলেজ। এই ইওসিনোফিলেজ যেটা হয়, this is basically a basic protein. This is a basic protein, মানে alkaline. It helps to kill the larvae. It helps to kill the larvae. যখনই কোনো আমাদের বডির মধ্যে কোনো ধর প্রোটোজোয়ান ইনফেকশন হচ্ছে, কিংবা হেলমিনথিসের লার্ভা তৈরি হয়, তো হেলমিনথিস গ্রুপগুলো লার্ভা তৈরি হয়, তো যেমন কৃমি হলে তার লার্ভি তৈরি হয়, তো বা হেক্সাকান্থ তৈরি হয়, সেই ধরনের জিনিসকে মারার জন্য ইওসিনোফিল এগিয়ে যায়। ইটস মাচ মোর লার্জার ইন সাইজ, ঠিক আছে, সেই জন্য এই সাইজটা বলা হলো। ওকে, তাহলে ইওসিনোফিলেজ হচ্ছে একটা বেসিক প্রোটিন বা অ্যালকালাইন প্রোটিন, যেটা কিল করে লার্ভিকে। লিখে রাখ। It also contains cationic protein and electrolytes.
ক্যাটায়নিক প্রোটিন থাকে অ্যান্ড ইলেকট্রোলাইটস এর মধ্যে প্রেজেন্ট থাকে। ক্যাটায়নিক প্রোটিন অ্যান্ড ইলেকট্রোলাইটস আর প্রেজেন্ট, লিখে রাখো। লিখ, when a parasitic infection, আমি একটু বসলাম, হ্যাঁ, when a parasitic infection takes place or any allergic reaction, when a parasitic infection takes place, parasitic infection and allergic reaction, বডিতে কোনো একটা অ্যালার্জেন চলে এলো, allergic reaction takes place, it increases the number of eosinophil, it increases the number of eosinophil clear? আচ্ছা, it also contains, এটার মধ্যে লিখে রাখো, it also contains eosinophil peroxidase, eosinophil peroxidase which kills bacteria, which kills bacteria. It also contains eosinophil peroxidase which kills bacteria. These peroxidase, देखो, these peroxidase oxidizes the membrane protein. These peroxidase oxidizes the membrane protein of parasitic larvae or bacteria. এটা হয়ে গেছে লেখা পুরোটা? Okay. This oxidizes the membrane protein Of bacteria or parasitic larvae, of bacteria or parasitic larvae. Next one, আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে eosinophil secretes, eosinophil secretes histaminase, histaminase বলে একটা এনজাইম সিক্রেট করে, it secretes histaminase, লিখে রাখো, which stalls the allergic reaction, which stalls the allergic reactions, allergic reaction কে আটকায়। আমাদের বডিতে যখন অ্যালার্জি হয় কিছুক্ষণ বাদেই আবার গায়ে থেকে র্যাশ ট্যাশ গুলো চলে যায় না, তখন এরা কি করে, বেসিক্যালি হিস্টামিনস গুলোকে এরা রক্তের মধ্যে ছেড়ে দেয়, ঠিক আছে, যেটা অ্যালার্জিক রিঅ্যাকশনে ইমিউনোগ্লোবিনস গুলোকে ডিস্ট্রয় করে দেয়, ঠিক আছে, যার জন্য র্যাশটা আবার নরমাল হয়ে যায়। ক্লিয়ার? কিছু অবস্থা খারাপ হয়ে যায়। ব্যাসোফিলের ক্ষেত্রে এটা কোনো বাইলোব হয় না, কোনো লোব না, এটা স্ট্রাকচারটা হচ্ছে এস টাইপ অফ নিউক্লিয়াস, ঠিক আছে, ওটা লিখে রাখ, এস টাইপ অফ নিউক্লিয়াস, মোটামুটি 8 থেকে 10 মাইক্রোমিটার অবধি হয়। এর মধ্যে গ্রেইনস থাকে, গ্রেইনস এর মধ্যে কি থাকে, হিস্টামিনেজ থাকে, হিস্টামিনেজ থাকে, 2 নম্বর যেটা থাকে দ্যাট ইজ হেপারিন, হেপারিন বলে একটা প্রোটিন থাকে যেটা জোঁকের মধ্যে থাকে, জোঁক কামড়ালে সেই সময়টায় কি হয়, ব্লাড ক্লট হয় না, ব্লাডটা ফ্লো করতে থাকে। জোঁক কোনোদিন করেছে পায়ে লিচ লিচ? হ্যাঁ, না না না, ওটা থাকে হচ্ছে লিফ নোজ ব্যাট আর লিচ টাইপের জিনিসে। লিফ নোজ ব্যাট হচ্ছে যেটাকে আমরা বলি না ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ার ওই ব্যাট যেগুলোকে বলা হয় লিফ নোজ ব্যাট, নাকটা উঁচু করা থাকে, ছোট ছোট হয়, ওরা অ্যাকচুয়ালি ব্লাড এন্ড ফ্লেশ খায়, ঠিক আছে,
তো ওরা কি করে, ওই যে কোনো ক্যাটেলের জায়গায় একটা ফুটো করে দেয়। তো ফুটো করে দিলে কি হবে, সেখান থেকে ব্লাডটা সিক্রিট করার সময় তো ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলোর জন্য ব্লাডটা জমে যাবে, থ্রম্বোপ্লাস্টিন প্রেজেন্ট আছে বলে। তো ও কি করে যাতে জমতে না পারে সেই জন্য হেপারিন বলে একটা জিনিস সিক্রিট করে, যেটা অ্যাকচুয়ালি তৈরি হয় হচ্ছে ব্যাসোফিল। ঠিক আছে, হেপারিনকে তাহলে কি লিখবো, অ্যান্টি ক্লটিং এজেন্ট। অ্যান্টি ক্লটিং এজেন্ট। আর হিস্টামিন যেই কাজটা করে, হিস্টামিন কি করে, ভ্যাসোডাইলেশন করে দেয়। হিস্টামিন যেটা করে সেটা হচ্ছে ভ্যাসোডাইলেশন, মানে ক্যাপিলারি সাইজকে বাড়িয়ে দেয়, ভ্যাসোডাইলেট করে দেয়। ফলে কি হয়, আমাদের যে ব্লাড ফ্লো হয় না, ব্লাড ফ্লোয়ে কখনোই ক্যাপিলারির মধ্যে বডির ভেতরে ব্লাড ক্লটিং হয় না। এই কাজটা করে দেয় এখানে হিস্টামিন। বুঝতে পেরেছিস? আর অ্যান্টি ক্লটিং এজেন্টের জন্য সেখানে হেপারিন রয়েছে। অ্যান্টি ক্লটিং এর জন্য কি হবে, ভ্যাসোডাইলেশন হয়ে গেল হিস্টামিনের জন্য, অ্যান্টি ক্লটিং এর জন্য ব্লাড কখনোই ক্লট করবে না, ও স্মুথলি বেরিয়ে যাবে। বুঝেছিস? এইবার নেক্সট যেটা এদের মধ্যে থাকে, এখানে কি থাকে, কতগুলো হিস্টামিন ব্লকার থাকে। হিস্টামিন ব্লকারও প্রেজেন্ট থাকে, যাতে কখনো হিস্টামিন যদি বেশি ফ্লো হয়ে যায়, এটা যদি ডাইলেশন বেশি হয়, ক্যাপিলারি যদি বেশি বেড়ে যায়, তাহলে কি হবে, আমার তো ব্লাড প্রেশার কমে যাবে। ব্লাড প্রেশার যদি কমে যায়, তাহলে তার ক্ষেত্রে কি হবে, ঠিকঠাক করে অক্সিজেন ফ্লো হবে না, তো লোকটা তো মারা যাবে, তাই না? তো তার জন্য কি করা হয়, এখানে হিস্টামিন ব্লকার দেওয়া থাকে, যেটা কি করে হিস্টামিনেসটাকে আটকে দেয়। ক্লিয়ার? এতদূর বুঝতে পেরেছিস? এইবার এটা লিখে নে। ঠিক আছে, একটা যেটা হয় সেটা হচ্ছে ব্রঙ্কোস্পাজম। এটা একটা ডিজিজ টাইপের হয়ে যায়, ব্রঙ্কোস্পাজম। লিখে রাখ একটুখানি ড্যাশ দিয়ে, ব্রঙ্কোস্পাজম is the uncontrolled contraction of bronchioles. Bronchospasm is the uncontrolled contraction of bronchioles due to heavy vasodilation, due to heavy vasodilation which can kill a person. এটা একটা মানুষকে মেরেও ফেলতে পারে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, ব্রঙ্কোস্পাজম। কি হয়, ইনকন্ট্রোল, এই যে অ্যালভিওলাই গুলো থাকে, ব্রঙ্কিওলস গুলো থেকে কি অ্যালভিওলাই গুলো থাকে, এইটা আনকন্ট্রোলড হয়ে যায়, আনকন্ট্রোলড কন্ডিশনে চলে যায়। ও যখন খুশি ইচ্ছা অক্সিজেন আপটেক করে, তো কখনো করে না। ফলে কি হয়, শ্বাসকষ্ট হয়, লোকটা শ্বাসকষ্ট হতে হতে লোকটা আস্তে আস্তে মারা যায়। ঠিক আছে, হয়েছে এটা লেখা? আচ্ছা, আরেকটা জিনিস লিখে রাখ, সেটা হচ্ছে যে অ্যানাফাইলেকটিক শক। অ্যানাফাইলেকটিক শক, এটা মুছে দিলাম। হ্যাঁ, এই কোশ্চেনটাও আসে। অ্যানাফাইলেকটিক শক কি হয়, ধর ব্লাডের মধ্যে যদি বেশি পরিমাণ হিস্টামিন থাকে, ঠিক আছে, তাহলে কি হয়, হিস্টামিন কি করলো, ভ্যাসোডাইলেশন বাড়ালো। হিস্টামিন ভ্যাসোডাইলেশন বাড়ালো। যখন হিস্টামিনের জন্য ভ্যাসোডাইলেশন হলো কিছুটা, তখন এই কি করে, হিস্টামিনটা তারপরে এখানের যে পার্ট গুলো আছে না, এই পার্ট গুলোর মধ্যে ছোট 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 ক্যাপিলারির মধ্যে হোল তৈরি করতে থাকে, যার জন্য কি হয়, এখান দিয়ে ব্লাড বেরোতে শুরু করে। তাহলে কি হবে, ব্লাড গুলো বডির যে কোনো জায়গায় গিয়ে অল্প অল্প করে ক্লট করতে থাকবে। এই কন্ডিশনটাকে বলে হচ্ছে অ্যানাফাইলেকটিক শক। Like when histamine is secreted,
vitamin is secreted much more than the required amount it increases the permeability of the blood vessels, resulting in blood loss and internal hemorrhage, which may kill a patient. অ্যাগ্রানুলোসাইটস এর মধ্যে কি হয়, কোনো রকম গ্রেইনস থাকে না, রাইট? এরা বেসিক্যালি phagocytosis and pinocytosis process কাজ করে। They work by doing phagocytosis and pinocytosis. এরা বেসিক্যালি কি হয়, মোনোসাইটস গুলো এরকম টাইপের একটা সেল, এরা যে কোনো জায়গায়, প্রথমে ধর এখানে একটা ব্যাকটেরিয়া ঢুকেছে, what they will do, they will form a vesicle and then secrete lysozyme. ভেসিকেলটা ফর্ম করার পর এরা কি করবে, এখান থেকে লাইসোজাইম সিক্রেট করবে। যেই লাইসোজাইমটা ব্যাকটেরিয়াগুলোকে বা ওই যে কোনো একটা ধর ব্যাকটেরিয়া হোক বা আমি বললাম সেলুলার ডেব্রি হোক বা ধর তোর আরবিসি এগুলো নষ্ট হয়ে গেছে, সেই ধরনের জিনিসগুলো এর মধ্যে ওগুলোকে ছোট ছোট পার্টে ব্রেক ডাউন করে দেবে। তাহলে কি করবে, ব্রেকস ডাউন the bacteria and cell debris. তাহলে বেসিক্যালি এরা কি করে, they undergo phagocytosis. এখানে এতটা ফটাফট, তারপর আমি বলে দিচ্ছি ফাংশনস। করতে থাকে আর নিজেদের স্কুইজ আউট করে এরা কি করলো, এখান থেকে ক্যাপিলারি দিয়ে এলো, এটা ক্যাপিলারি দিয়ে আসার পর এরা কি করলো, নিজেদের স্কুইজ আউট করে দিল। যেই স্কুইজ আউট করলো, ওরা কি করলো, ইন্টারস্টিশিয়াল স্পেস অফ দ্য টিস্যুস, মনোসাইটটা কোথায় চলে এলো, ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে এলো। বুঝতে পেরেছিস? তার মানে কি, ডায়াপিডেসিস বলতে কোন প্রসেসটাকে বোঝাচ্ছে, যেই প্রসেসে ক্যাপিলারি থ্রু দিয়ে ডাব্লিউবিসি গুলো বেসিক্যালি বেরিয়ে চলে আসে, ঠিক আছে? এই যে ডাব্লিউবিসি গুলো বেরিয়ে এসে ইন্টারস্টিশিয়াল স্পেসে এলো, এইখানে ধর একটা সেল ডেবরি পড়ে আছে, ধর এখানে কিছু একটা আরবিসি, ডেড আরবিসি পড়ে আছে, এরা কি করবে, ঠিক আগের ফর্মে phagocytosis করবে and it will produce phagocytic material. কি করবে, phagocytosis এর এন্ড প্রোডাক্ট হিসাবে ইউরোবিলিন তৈরি করবে। নাম্বার 2 হিম তৈরি করবে। নাম্বার 3 বিলিরুবিন এন্ড বিলিভার্ডিন তৈরি করবে, তাই না? দিয়ে সেগুলোকে কোথায় পাঠিয়ে দেবে, টুয়ার্ডস দা বিলিভার্ডিন, সেগুলোকে কোথায় পাঠিয়ে দেবে, টুয়ার্ডস কিডনি, রাইট? যেই কিডনিতে পাঠিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওটা আমাদের টয়লেট দিয়ে বাইরে বেরিয়ে গেল। দেখবি জল না খেলে ইউরোক্রোমের পরিমাণ বেড়ে যায়, তার কারণ হচ্ছে সেখানে ইউরোবিলিনের প্রোটিনের যে কনসেন্ট্রেশন সেটা ইনক্রিজ করে যায়। কারণ দেখা যায় যে পার ডে প্রায় ও কি করে 1 বিলিয়নের কাছাকাছি ডেড আরবিসি কিংবা সেলুলার ডেব্রিকে প্রসেস করে, যার জন্য জল কম খেলে পেচ্ছাপটা হলুদ হয়ে যায়।
সেটা খেলে তাহলে কি হলো, ইউরোবিলিনের পরিমাণ বাড়লো, সেখান থেকে সেটা কিডনিতে চলে গেল, ট্রান্সফার হয়ে গেল, রাইট। এখানে ডায়াবেটিস structural constituents of monocyte, monocytes mainly constituted of proteins, lipids and amino acids full stop diye. These cells are considered as the second line of defense. These cells are considered as the second line of defense देखो, they take part in the phagocytosis. They take part in the phagocytosis to clear the dead RBCs, bacterium, to clear the dead RBC, bacterium, cell debris, etc. Cell debris, etc. अच्छा, लिखे रखो, there are certain immunological factors. There are certain immunological factors such as interleukin 1, immunological factor, which helps to increase in hematopoiesis, the hematopoiesis, or hematopoiesis কে আমরা আরেকটা ভাবে বলতে পারি the production of WBC. WBC production কে এরা ইনক্রিজ করে, প্রোডাকশন অফ WBC হয়েছে। ওকে, নেক্সট লিখে রাখো, ইন্টারলিউকিন 1 also contain pyrogen. Interleukin 1 also contain pyrogen. আমাদের বডিতে যে জ্বর হয়, দ্যাটস আ সিম্পটম অ্যাকচুয়ালি। জ্বর কোনো ডিজিজ নয়, জ্বর কোনো বডিতে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হলে তার যে এক্সোথার্মিক প্রসেস, এক্সোথার্মিক রিঅ্যাকশন, সেই এক্সোথার্মিক রিঅ্যাকশনে তৈরি হওয়া টেম্পারেচারটা, বুঝেছো? সো সেটা কিভাবে রিলিজ হয়, যখন জ্বর হয় তখন ইন্টারলিউকিন 1টা মনোসাইট থেকে সিক্রিট হয়, সেই তার মধ্যে যে পাইরোজেন থাকে, that pyrogen helps to increase temperature during fever. কেননা টেম্পারেচার ফিভারে যদি টেম্পারেচার না বাড়ে, টেম্পারেচারটা যদি নরমাল কম থাকে, কম টেম্পারেচারে মাচ মোর ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন হতে থাকে, সেই জন্য জ্বর হওয়া ভালো। কম টেম্পারেচারে বেশি ব্যাকটেরিয়া অ্যাকুমুলেট হয়ে যায়, যার জন্য বডি টেম্পারেচার বেড়ে গেলে সেখানে কি করতে হয়, সেই জায়গাতে বডি তার নিজের হোমিওস্ট্যাসিসটাকে মেনটেন করার চেষ্টা করে, থার্মোস্ট্যাসিস যাকে বলে, মানে বডি নিজের টেম্পারেচারটাকে মেনটেন করে ব্যাকটেরিয়াল গ্রোথটাকে কমিয়ে রাখে। ঠিক আছে, লিখে রাখো, পাইরোজেন which increases the temperature during the fever. It also contains
protein called transferrin. It also contains proteins called transferrin, which is a channel which works as a transfer protein, Number 4, आगे लिखे रखो, it contains protease that breaks down unnecessary protein or unrequired protein. It requires unrequired protein, breaks down unrequired protein. হয়েছে ডান লিম্ফোসাইটস এর ক্ষেত্রে আগে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রাখ lymphocytes are mainly of two types এক নম্বর দিয়ে লেখো লার্জ lymphocytes দু নম্বর দিয়ে লেখো স্মল lymphocytes large lymphocytes দু নম্বর দিয়ে লেখো small lymphocytes देखो they are almost 30% of the total WBC. They are almost 30% of total WBC. देखो the two types of lymphocytes also includes T and B lymphocytes. The two types of lymphocytes also include T and B lymphocytes. বুঝলে আগে জিনিসটা বোঝার চেষ্টা কর প্রথমে যখন এরিথ্রোপয়েসিস হয় এই এরিথ্রোপয়েসিস বলি হিমাটোপয়েসিস হয় এখানে তো এই বড় বড় প্রথমে কি তৈরি হয় বড় বড় কতগুলো সেল তৈরি হয় যেগুলোকে আমরা বলছি লার্জ লিম্ফোসাইট এই লার্জ লিম্ফোসাইট গুলো আবার অনেকগুলো ছোট ছোট পার্টে ভেঙে যায় এগুলোকে আমরা বলছি স্মল লিম্ফোসাইটস তাহলে লার্জ লিম্ফোসাইটস এর কাজটা কি ওরা শুধুমাত্র হেমাটোপয়েসিসের সময় তৈরি হওয়ার সময়তেই শুধুমাত্র কাজে লাগে ইটস এ ইন্টারমিডিয়েট স্টেট সেখান থেকে এরা ছোট ছোট পার্টে ভেঙে যায় এইবার এই স্মল লিম্ফোসাইটস কে আমরা আবার দুটো ভাগে ভাগ করি একটা টি লিম্ফোসাইট দু নম্বর দিয়ে বি লিম্ফোসাইট ক্লাস 12 এর যখন ক্লাসটা করব ইমিউনিটি বলে একটা চ্যাপ্টার আছে ডিজিজ এন্ড ইমিউনিটি ওই চ্যাপ্টারটাতে আমরা এদের ক্লাসিফিকেশনস গুলো পড়ব পরে কিভাবে কাজ করে আজকে যেটা করছি কর এটা লিখে নাও দেখো during the hematopoiesis the large lymphocytes are formed first during the hematopoiesis the large lymphocytes are formed first which is further broken down into multiple smaller lymphocytes which is further broken down
into multiple smaller lymphocytes দেখো বোর্ডেরটা দেখা হচ্ছে দেখ এখানে দুটো টাইপের লিম্ফোসাইটের কথা বলা হচ্ছে টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইট কেন টি লিম্ফোসাইট কেন বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইটটা তৈরি হওয়ার পর তারা কি করে থাইমাস বলে আমাদের যে গ্ল্যান্ড রয়েছে থাইমাসে চলে যায় তাহলে টি লিম্ফোসাইট যদি দেখি টি লিম্ফোসাইট যখন তৈরি হলো কোথা থেকে তৈরি হলো প্রথমে বোন ম্যারো থেকে ও কি করলো থাইমাসে গেল থাইমাস গ্ল্যান্ডের মধ্যে লিম্ফোসাইটস গুলো যেগুলো ছিল ও কি করলো থাইমাসে গেল টু বিকাম ম্যাচিওর becomes mature and then they are released in the blood আর বি লিম্ফোসাইটের ক্ষেত্রে এটা টি হ্যাঁ টি হয়ে গেল সরি টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটস এর ক্ষেত্রে এরা কি করে ফার্স্ট বোন ম্যারো থেকে তৈরি হলো then they wait in the bone marrow they wait in the marrow till maturity এ যেমন থাইমাস গ্ল্যান্ডটাতে গিয়ে ম্যাচিওর হয়েছিল এ কিন্তু ওয়েট করলো বোন ম্যারোতে থাকার জন্য টু গেট দ্য ম্যাচিউরিটি ঠিক আছে তাহলে ম্যারো টু বি ম্যাচিওর দেন সেখান থেকে ও চলে গেল লিম্ফ নোডে আমাদের যে লিম্ফ নোডস গুলো আছে টনসিলস বল বা আদার অন্যান্য লিম্ফ নোডস গুলো সেগুলোর মধ্যে গিয়ে চলে গেল তাহলে কোথা থেকে কোন সাইকেল কিভাবে গেল বোঝা গেল এটা বোঝা গেছে হ্যাঁ functions of T lymphocyte and B lymphocyte প্রথমে আগে দেখো ফাংশন অফ টি লিম্ফোসাইট দেখো 80% of the lymphocytes are basically T lymphocytes 80% of the lymphocytes are basically T lymphocytes and 15% of the lymphocytes are B lymphocytes and 5% of the lymphocytes are called null cells 5% of the lymphocytes are called null cells which are natural killer cells হয়েছে দেখো T lymphocytes mainly destroys the viruses and certain types of bacteria. T lymphocytes mainly destroys the viruses and certain types of bacteria. Whereas the B lymphocytes produces the antibody
the B lymphocytes produces the antibody required for cell mediated immunity and cell mediated immunity and humoral immunity right হয়েছে আচ্ছা এবার লেখো certain lymphocyte cells gets transferred into fibroblast. Certain lymphocyte cells gets transferred into fibroblast that helps in the repairing functions within the body that helps in the repairing function within the body. Right? তাহলে এখানে বেসিক্যালি আমরা কি দেখতে পাচ্ছি টি লিম্ফোসাইটস যারা আছে সেই টি লিম্ফোসাইট গুলো কি ধরনের ফাংশন করছে they are mainly involved in phagocytosis kind of activity. B lymphocytes কি করে B lymphocytes produces antibody for immunity. রাইট এই দুটো ফাংশন মনে রাখবে এর থেকে বেশি ডিটেইলস আমরা ক্লাস 12 এর চ্যাপ্টার যখন ধরব যে কিভাবে স্ট্রাকচার হয় কি হয় না হয় সেগুলো ক্লাস 12 এ আছে ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত ছেড়ে দে